এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ, জাতিসংঘ প্রতিনিধি দলকে ব্যবসায়ীরা। আগে না জানানোয় প্রশ্ন জাতিসংঘের। উত্তরণে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ সেবা খাত, তথ্য ইবিবির। দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বাজার ধরতে সঠিক পরিকল্পনার তাগিদ। জলবায়ু সম্মেলন থেকে নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। আয়োজনের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের হতাশা, শিগগিরই আসতে পারে ইতিবাচক ঘোষণা। উদ্বোধনের 3 মাসেও রাজধানীতে আশানুরূপ সাড়া পায়নি র্যাপিড পাস। মেশিন জটিলতায় বিড়ম্বনা, ত্রুটি শনাক্তে তৎপর ডিটিসিএ। ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এবং ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট সারের ব্যবহার বাড়ছে সাতক্ষীরায়। চাহিদা মতো যোগান দিয়ে লাভবান উদ্যোক্তারা। নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের পরামর্শ, প্রশিক্ষণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এবার জাতিসংঘের প্রতিনিধি দলকে সরাসরি জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য মসৃণ উত্তরণ কৌশল এসটিএস বাস্তবায়নে সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তারা। 5 থেকে 6 বছর সময় বাড়ানোর ব্যাখ্যা শুনে প্রস্তুতি না থাকার বিষয়টি আরও আগে কেন জানানো হয়নি সেই প্রশ্ন তুলেছে জাতিসংঘ। যদিও সামগ্রিক অর্থনীতির স্বার্থে এলডিসি উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এমএস আরেফিনের রিপোর্ট। আর 1 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও দীর্ঘদিন ধরেই এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এখন ডাবল ডিজিট 14% 15% দিয়ে পৃথিবীর কোথাও নাই। এখানে এনার্জি ক্রাইসিস আছে, এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারবো না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপির পর্যালোচনায় 2018 ও 2021 সালে 2 দফায় এলডিসি উত্তরণের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থার মধ্যেই এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল 10 নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। 4 দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তরণ কৌশল এসটিএস বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে। মার্কিন বাড়তি শুল্ক চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ। জাতিসংঘের দলটার কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে 5-6 বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক, কারণ আমাদের যে স্মুথ ট্রানজিশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার, নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি জিএসপি প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটা যদি আমরা পাই, সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি স্ট্রং করতে হবে। তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই, আমাদের এসি জেটগুলো একদমই রেডি না। ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ, সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা। তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা নিয়ে একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই। তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি, যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিস্সা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বাংলাদেশের সমস্ত সূচক এত নাজুক অবস্থা যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করা এখন এই মুহূর্তে দরকার। এলডিসি গ্রাজুয়েশন হইলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে। আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংক ঋণের সুধার কমানোর মতো নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে আমি সম্প্রসারণ করি। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম এলডিসি উত্তরণের পথে জাতিসংঘের বার্তা, সরকারের পরিকল্পনা ও ব্যবসায়ীদের অবস্থান। এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু জানতে চাই প্রতিবেদন অনুযায়ী সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে এলডিসি উত্তরণে আপনাদের কি অভিমত? আমি আমার যে অর্থনীতিবিদ যে কথাটা বললেন ওনার এই সর্বশেষ বক্তব্যের সূত্র ধরেই বলি, আমরা ওনাদের মতো অর্থনীতি এত বুঝি কম। আমরা বুঝি ব্যবসা বাণিজ্য এবং আমাদের ব্যবসার অবস্থা, এগুলি আমরা বুঝি। তো উনি যেটা বলে যে মর্যাদা বৃদ্ধি পাবে, ভালো কথা। আমরা গ্রাজুয়েট হলাম, আমরা এখন আর ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস না, আমরা গ্রাজুয়েট হয়েছি, তাতে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে।
তাহলে মর্যাদা বৃদ্ধি নিয়ে যদি আমি বসে থাকি, আমার যদি কাম কাজ না থাকে, আমার যদি রপ্তানি না থাকে, আমার যদি চাকরি বাকরি না থাকে, তাহলে মর্যাদা দিয়ে কি আমার পেট ভরবে? আমার তো মর্যাদা দিয়ে পেট ভরবে না। মর্যাদার পাশাপাশি আমার পেট ভরার ব্যবস্থাটাও থাকতে হবে। তাহলে একদিকে আমার পেট ভরার অবস্থানটা ভালো করতে হবে, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি কার্যক্রমগুলি একটা স্মুথ ট্রানজিশন থাকতে হবে। এরপরে কি আমরা বলি যে আপনি যদি দেখেন 2018-19, 17-18-19 এই সময় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বা অবস্থান, আর 2000 কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এর পরবর্তীতে এই 24-25 অবস্থান যদি আপনি বিবেচনায় নেন, মানে যে কোনো ব্যক্তি, যে কোনো মূর্খ ব্যক্তিও বলবে ওই 17-18 অবস্থান অনেক স্ট্রং ছিল অর্থনৈতিক অবস্থান, যে কেউ বলবে, অর্থনীতিবিদ লাগবে না ওইটা। তাইলে এবং আপনার দেখেন এই সময়ে এই যে বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, কখন? এই সময়টার মধ্যে। কিন্তু ওই 17-18 আগে কিন্তু অত হয়নি, হয়েছে কিন্তু এই সময়, যার কারণে আজকে এই পরিস্থিতিতে আমরা পড়েছি। তো এটা আমি জানি না, এটা এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে তো অর্থনীতিবিদরা নাই, সরকারও নাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি আমরা জানি যে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দিন পার করতেছি, কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে থাকার সংগ্রামে আমরা লিপ্ত আছি। মানে কিভাবে ব্যাংকের সাথে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি এবং প্রতিনিয়ত আমাদের এই প্রতিষ্ঠানগুলি কিভাবে যুদ্ধ করতেছে টিকে থাকার জন্য। আমার কাছে প্রতিদিন এই যে এখন আমার অফিসে আমি 3-4 জনকে বসিয়ে রেখেছি যে তাদের সমস্যা নিয়ে আসছে কথা বলার জন্য, এবং ম্যাক্সিমামটা হলো ব্যাংকিং সমস্যা, কাস্টম সমস্যা আছে, ব্যাংকিং সমস্যা আছে। এত সমস্যা নিয়ে যখন আমরা লোকালি আমরা বিপদের মধ্যে, তখন এইভাবে আমাদেরকে একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ধরাই দেয়া, আমাদের সকল সুবিধাগুলি প্রত্যাহার করে দেওয়া, অর্থাৎ মানে আমাদেরকে একটা রুগীকে লাইফ সাপোর্টে যখন থাকে তাকে অনেক কিছু কিন্তু মেশিন যন্ত্রপাতি দিয়ে তাকে আইসিইউতে বা লাইফ সাপোর্টে কিন্তু রেখে দেয়। যখন আপনি আইসিইউতে একটা রুগীকে, লাইফ সাপোর্টের একটা রুগীকে যদি তার সকল সাপোর্টগুলি প্রত্যাহার করেন, তাহলে কি হবে? অটোমেটিক্যালি সে মরে যাবে। যদি একটু বলেন যে আমাদের পরিস্থিতি কিন্তু এরকম। আমাদের দেখেন ইডিএফ ফ্যাসিলিটি প্রত্যাহার করে নিছে, মানে যাও একটা 3 বিলিয়ন ছিল, এটা আবার 2 বিলিয়ন করছে, অর্থাৎ এটা নাই বললেই চলে। ওখানে 5000 কোটি টাকার একটা প্রিন্সিপাল ক্রেডিট স্কিমের টাকা ছিল, ইন্টারেস্ট রেট 15-16%। তারপরে আমার ইনসেন্টিভ ছিল, ওইগুলিও প্রত্যাহার করা হয়েছে। মানে যেখানে যেটা দেখবেন, তারপরে এই যে একটা সর্বশেষ শ্রম আইনের সংশোধন করলো, সেখানেও এই জায়গাটাতে এত কঠিন তৈরি করেছে যাতে ইন্ডাস্ট্রিটা আর বাঁচতে না পারে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি আমাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য বলতেছেন, এটা তো আমি বলি যে আত্মহত্যার শামিল। টেকসই মর্যাদা বা টেকসই এলডিসি গ্র্যাজুয়েশন কি মনে করছেন, এক্ষেত্রে আপনাদের ভূমিকা কিংবা কি করা দরকার? টেকসই এলডিসি গ্র্যাজুয়েশন বা টেকসই যদি আপনি উত্তরণের কথা বলেন, সেটা সেই টেকসই উত্তরণের সেই স্মুথ ট্রানজিশনের পরিস্থিতি বাংলাদেশের নাই। এটার জন্য আমরা যেমন দায়ী, সরকারও দায়ী। সরকার কেন দায়ী? সরকার এখনো পর্যন্ত এই যে স্মুথ এসটিএস যেটা ওনারা করেছেন, এই পর্যন্ত কি এসটিএস নিয়ে একবারও সরকার স্টেক হোল্ডারদের সাথে বসছে, কোনো রোডম্যাপ তৈরি করেছে যে আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশনে যাব, এই রোডম্যাপ এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এই অনুযায়ী যেতে হবে, আর যেতে হলে কি করতে হবে সেটা আমরা করি। এই পর্যন্ত কিন্তু সরকার সেটা করে নাই। তাইলে আপনি স্মুথ ট্রানজিশন কি করে করবেন, আর কি করে আপনি এই আমাদেরকে এই এলডিসি গ্র্যাজুয়েশনে নিয়ে কোথায় ফেলে দিবেন, আমরা কিন্তু এটা নিয়ে শঙ্কিত খুব। এবং সম্প্রতি যে আপনার ওই ইউএনের যে টিমটা আসলো, আমরা সরকারকে এখানে কি বার্তা দিয়েছেন এবং তারা কি বলেছে সেটা যদি বলেন। আমি এই টিমটা আসার আগে আরো 15-20 দিন আগে উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকী সাহেবকে একটা রাউন্ড টেবিলে আমি বলেছিলাম, সেখানে অনেকেই ছিল। আমি বলেছিলাম যে অন্তত আপনারা আবেদনটা কেন করলেন না? আমরা যে এই যে এতবার বললাম যে আবেদন করেন, এবং এই যে জাতিসংঘের টিম এসে তারাও বলল যে এত সুযোগ থাকতে তোমরা আবেদনটা কেন করো? মানে আবেদন করার মতো অনেকগুলি গ্রাউন্ড ছিল, আমরা আবেদনটা করিনি। তো আবেদন না করার আমি ওনাকে বলছিলাম যে আপনারা আবেদনটা কেন করলেন না? আপনারা বললেন যে আমাদের বন্ধু রাষ্ট্রগুলিও এটার বিরোধিতা করবে, আরে করে কিনা আমরা দেখি, আবেদনটা করে নাকি? আবেদন করতে তো অসুবিধা ছিল না, বাট আপনারা আবেদন করলেন না। এরপরে
আমি বলছিলাম যে আবেদন করলে তারা যদি আসতো অন্তত, এখন আমি বলছিলাম যে আবেদনটা করে তাদেরকে আনেন, যে দেখার জন্য আমাদের প্রস্তুতির অবস্থা পর্যালোচনা করুক, করে তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে বলবে উত্তরণ হবে, আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে থামাই দিবে। আর আমার বিশ্বাস যে তারা যদি এসে দেখে তাহলে তারা বলে যাবে আগামী 10 বছরও বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি নাই। সেক্ষেত্রে গভর্নমেন্টও বর্তমান প্রেক্ষাপটে ইন্টার্ম গভর্নমেন্ট অনেক কিছুই দেখছে, বর্তমান চিত্র অবলোকন করে আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটাও তারা জানে। সেক্ষেত্রে তারা এই ভূমিকা থেকে বেরোচ্ছে না কেন, কি মনে করছেন? এখন ওনারা হয়তো ভাবছে যে পতিত সরকার এলডিসি গ্রাজুয়েশনের সব কিছু রেডি করে দিয়ে গেছিল, এখন ওনারাই সেটাকে পিছাই দিছে, তাহলে ওনাদের উপর একটা হয়তো বদনামের কাঁধে আসবে, এইসব চিন্তা করে হয়তো ওনারা এটা করছেন। কিন্তু বদনামের চেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ মানে টিকে থাকা আমাদের জরুরি। তো আমাদের বিশ্বাস যে টিমটা আসছে, আপনি যদি শোনেন যে টিমটা কিভাবে আসলো, এই টিমটা ভাই আমরা একটু পর আলোচনায় ফিরছি, ছোট্ট একটি অন্য প্রেক্ষাপটে চলে যাচ্ছে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। আসলে জনগণের জন্য, জনগণের শক্তি নিয়ে, জনগণের ওই কী বলে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে এই কাজগুলো করা যত সহজ হয় সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে, এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের, সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায়। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। কিন্তু বাংলাদেশে যতবার তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, নানান সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, নানান এগুলো নিয়ে রাজনীতিতে বা নির্বাচনকে অনিশ্চিত ফেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যেটা বলতো সারাক্ষণিক, আর বিএনপি সেই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকার যেটা হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে, তার ক্যাটাগরি কী হবে, এটা নিয়ে নানান ধরনের ভিন্নমত রয়েছে। খানিকটা অনিশ্চয়তা রয়েছে কিনা? ভিন্নমত তো থাকবেই। আপনি রাজনীতিতে ভিন্নমত ছাড়া কি রাজনীতি হবে না? ভিন্নমত থাকবে। তারপরে এটা তো মূল বিষয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এবং এটা আমরা কিভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে, নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই। সেটা আমরা আবারও করতে পারবো। এটা তো আবিষ্কার করার কিছু না, আমরা করেছি, তো সফলভাবে করেছি বিগত দিনে, সামনে আবার করতে পারবো। এখানে তো বিষয়টা খুবই সহজ, এটা নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে। অনির্বাচিত একটা নিরপেক্ষ সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে, এটার কিন্তু চরিত্র, এটার গঠন, চরিত্র, এটার কার্যক্রম সব কিছু কিন্তু বিধিবদ্ধ আছে। সুতরাং সেটা আমরা বিগত দিনে দেখেছি, তারা ভালোভাবে পারফর্ম করেছে। নির্বাচনগুলো জনগণের মত প্রতিফলিত হয়েছে ভালোভাবে, এবং সেগুলো নিয়ে কোনো বিশেষ প্রশ্ন উঠে নাই। আর যদি প্রশ্ন কোনো সময় উঠেও থাকে, সেগুলোর সমাধান তো আমাদের কাছে আছে। একটা বিষয় যে এই ইসলামিক দল তাদের দাবি দাবা ছিল অনেকগুলো মেনে নেওয়া হয়েছে, তারপরেও তারা রাজপথে আন্দোলনে আছে। বিভাগীয় সময় দিকে যাচ্ছে বিষয়টা কিভাবে দেখছি দেখি নির্বাচনটাকে যুক্ত করার দাবি তাদের এসব যুক্ত করছে, এটার সাথে আগের দাবিগুলোতেও তারা এখন। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা, ভাবনা, দর্শন আছে। সুতরাং কেউ আশা করে না আমরা সবাই এক জায়গায় যাব, এই জন্য আমরা ভিন্ন ভিন্ন দল। সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এর মধ্যে চিন্তার কোনো কারণ নেই, এটাই গণতন্ত্র। এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি, অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি। এই সংস্কৃতি পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি, বিগত দিনে যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি, যেটা বিএনপি চাচ্ছে করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে, তারেক রহমান সাহেব চাচ্ছে, সহনশীল, পরস্পরের মতের প্রতি সম্মান জানানো, সহাবস্থান, ভিন্নমত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি জাতীয়ভাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
দর্শক, কথা বলছিলাম আমরা এলডিসি গ্রাজুয়েশনে। আমাদের সাথে আছেন বিকেএম সভাপতি মোহাম্মদ হাতেম। ফিরছি আবার আলোচনায়। হাতেম ভাই, আপনি আর আলোচনা করছেন, সেটি হচ্ছে যে জাতিসংঘ টিম কিভাবে আসলো বাংলাদেশে। দেখেন, আমরা যখন সরকারের কাছে বারবার অনুরোধ করার পরেও সরকার যখন চিঠি দিচ্ছিল না, তখন শেষ অস্ত্র হিসেবে আমরা বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে রাজি করাইতে সক্ষম হলাম যে অন্তত প্রস্তুতিটা দেখার জন্য তাদেরকে একটা আমন্ত্রণ জানান। এটা জানাইতে তো অসুবিধা নেই, পিছিয়ে দিতে আপনাদের মানে প্রেস্টিজে লাগতেছে পিছিয়ে দিতে চিঠি দেওয়ার জন্য, তো অন্তত প্রস্তুতি দেখার জন্য একটা টিমকে ইনভাইট করেন। সেই ইনভাইটেশনটা বাণিজ্য উপদেষ্টা মহোদয় দিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। যে এইটা দেওয়ার পর ওখানে আমাদের যে জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা আছেন, তিনি তখন এই টিমটাকে পাঠানোর জন্য একটা উদ্যোগ নিয়েছেন এবং পাঠিয়েছেন। এবং আমরা মনে করি যে টিমটা এসেছে এবং তারা আমাদের সাথে কথা বলেছে, সরকারের সাথে কথা বলেছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে যে পরিস্থিতি তারা দেখেছেন এবং আমাদের সাথে আলোচনার আমরা তো মনে করি ওনারা খুবই স্যাটিসফাইড যে আমরা যেভাবে তথ্য উপাত্ত দিয়ে ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা আসলে কোনোভাবেই প্রস্তুত না, অন্তত 2032 সাল পর্যন্ত মানে এটাকে করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে কোনোভাবেই ব্যবসায়ীরা প্রস্তুত না, আমরা আমাদের পক্ষে কোনোভাবেই এই পরিস্থিতিতে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার অবস্থান নেই। জাতিসংঘ টিমের ফিডব্যাক কেমন ছিল? কি ওনারা তো আর ডাইরেক্ট তো আর ওনারা বলেন নাই যে ওনারা পিছিয়ে দিবেন বা বলবেন বা কি করবেন, এটা ওনারা বলেন নাই। বাট আলোচনায় আমরা যতটুকু বুঝতে পেরেছি, মানে তাদের স্যাটিসফ্যাকশনটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের সাথে আলোচনায় তারা কনভিন্স যে হ্যাঁ পরিস্থিতি যে নেই। তো তারা একটা জিনিস অবাক হয়েছে যে এরকম পরিস্থিতির পরেও এবং এত সুযোগ থাকার পরেও আমাদের সরকার কেন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করলো না, এটা তারা কিছুটা অবাক হয়েছে। আজকে বলা চলে 20 নভেম্বর, আগামী 24 নভেম্বর, আগামী বছর 1 বছরের সন্ধিক্ষণ একটা বলা চলে ট্রানজিট পিরিয়ড। এই পিরিয়ডের আগে জাতিসংঘ টিমের সাথে আলোচনা সবকিছু মিলে আপনারা কি মনে করছেন? নেগেটিভ কোনো ইমেজ কি বিল্ড আপ হবে আমাদের? না, আমি নেগেটিভের কিছু দেখি না। আমরা প্রস্তুত না, এটা তো হইতেই পারে। আপনি যদি দেখেন গত 31 বছরে 1994 সাল থেকে আজকে 2025 সাল 31 বছর, এই 31 বছরে যে 8টা দেশ এলডিসি গ্রাজুয়েট হয়েছে, নামগুলি যদি আপনারা দেখেন বা শুনেন, ভানুয়াতু, কেপ ভার্ডে, মালদ্বীপ, মানে এরকম মানে আরো অনেকগুলি নামই আমরা জানি না, এরকম মানে অজ্ঞাত কিছু নামের ছোট্ট ছোট্ট দ্বীপ, যাদের আসলে দেশও না, দ্বীপ রাষ্ট্র, মানে হয়তো দেখা যাবে যে ওই 1 ঘন্টার মধ্যে ওই দ্বীপ পুরোটা আমরা ঘুরে ফেলতে পারি, এরকম একটা দ্বীপ রাষ্ট্র। সেই রাষ্ট্রগুলি এলডিসি গ্রাজুয়েট হয়েছে। তাদের হারাবার কি আছে? তাদের না আছে এক্সপোর্ট, না আছে ইন্ডাস্ট্রি, না আছে কিছুই নেই তাদের। তো তারা এলডিসি গ্রাজুয়েট হইলেই কি না হইলেই কি তাতে কিছু আসে যায় না। তো আর বাংলাদেশের প্রধান রপ্তানি খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফরেন কারেন্সি আর্নিং এর 84% যেই খাতটা করে, বা টোটাল আমি যদি ফরেন কারেন্সি আর্নিং এর এক্সপোর্টের খাতটা কি ধরি, তাহলে এই এক্সপোর্ট সেক্টরটাই বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বাংলাদেশের হারাবার কিন্তু অনেক কিছু আছে। সেক্ষেত্রে মোটা দাগে কি কি কাজগুলো আমাদের করা দরকার যদি আমরা সময় পেয়ে যাই 32 পর্যন্ত? তাহলে কোন কোন সেক্টর, রপ্তানি সেক্টর 2-1টি অংশ বাদ দিয়ে, 2-1টি খাত বাদ দিয়ে বাকিগুলো কিভাবে কাজ করা যায় এবং অন্যান্য খাতে কি? মানে যেমন আমাদেরকে দ্রুততার সাথে ডাইভার্সিফিকেশনে যেতে হবে, যাওয়ার জন্য পলিসি যা নেওয়া দরকার সেই পলিসিটা নিতে হবে। ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই অনেক চেষ্টা করছে সরকার, আমরাও তাদেরকে অনেকেরই বোঝাবার চেষ্টা করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যখন এসে এখানে বাস্তব পরিস্থিতিটা দেখে তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে। কারণ আমার এখানে গ্যাস বিদ্যুতের সংকট, ব্যাংকিং নানা রকমের সংকট, এনবিআর এর কাস্টমস, ট্যাক্সেশন, ভ্যাট, নানা রকমের অসঙ্গতি, পলিসি মানে রং পলিসি, এই সমস্ত যখন দেখে, এরপরে যখন দেখে যে আমরা এই দেশে যারা ইনভেস্টর আছে তারাই তো ভালো নাই, তাহলে আমরা আবার গিয়ে কোন অবস্থার মধ্যে পড়ি। তো ওই যার কারণে তারা কিন্তু আসতে ছোট্ট করে বলেন যে প্রতি সরকারের সময় আপনারা এই নিয়ে কথা বলেছেন অনেক, যে জ্বালানি সংকট, কাস্টমসের সমস্যা, এখনো আইএমএফ, জাতিসংঘ এখনো তারাও বলছে যে এখনো সমস্যা আছে। নেক্সট কি দেখছেন আসলে উত্তরের পথ কি? ছোট্ট করে নেক্সটও এই জ্বালানি সংকটই আমরা দেখতে পাচ্ছি। এটার আসলে কোনো সমাধান ইমিডিয়েটলি হবে বলে মনে করছি না, কারণ সরকার ওইভাবে কোনো সুনির্দিষ্ট যে একটা সমাধানের পথ বের করবে চেষ্টা করতেছে সরকার, চেষ্টার কোনো অভাব নাই। বিশেষ করে জ্বালানি উপদেষ্টা
অত্যন্ত অ্যাক্টিভ এবং খুবই ভালো মানুষ। ওনার সাথে যে টিমটা জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, প্রত্যেকেই চেষ্টা করতেছেন ওনারা। কিন্তু চেষ্টা করলেও আমার তো সম্পদের অভাব আছে। আমাদের যে রিজার্ভ নিজস্ব যে গ্যাসের উৎপাদন, সেটা তো দীর্ঘ 15 বছর তো এটা একেবারেই বন্ধ ছিল, যার কারণে বড় সংকটটা তৈরি হয়েছে। এখন বর্তমান সরকার এটাকে চেষ্টা করতেছে নতুন করে উত্তোলনের জন্য। সেটা যদি পাওয়া যায় গিয়ে হয়তো কিছু সংকট সমাধান হতে পারে। আবার যে এক্সিস্টিং যেটা আছে এটারও কিন্তু রিজার্ভ কমতেছে। এদিকে ভোলাতে যে গ্যাসটা আছে সেটাকে যদি কোনোভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, সেটাও একটা হইতে পারে। তো সব কিছু মিলে সরকারের চেষ্টার অভাব নেই, কিন্তু আমরা আসলে কোনো সমাধান দেখছি না, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো আমরা শেষের দিকে এলডিসি গ্রাজুয়েশন হলে পরে যে ফ্যাসিলিটিগুলি আমরা এখনো পেয়ে আসছিলাম, এগুলি কিন্তু কিছু থাকবে না। তো ফার্দার কোনো কিছু না করে, কোনো কিছু এফটিও হোক বা কোনো এগ্রিমেন্ট না করে, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট না করে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়াটা আমার মনে হয় কোনোভাবেই ওয়াইজ হবে না। অনেক অনেক ধন্যবাদ হাতেম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম এলডিসি গ্রাজুয়েশন নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম। যাচ্ছে পরের সংবাদে। সেবা খাতের রফতানি আয় বাড়ছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা। এর কারণ হিসেবে দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। গেল অর্থ বছরে 7.5 বিলিয়ন বা $750 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে 690 কোটি $73 লাখ রফতানি আয় আসে সেবা খাত থেকে। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও আগের বছরের তুলনায় এ খাতের আয় বাড়ে প্রায় 4%। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে একই ধারায় চলছে চলতি অর্থ বছরও। গেল জুলাই আগস্টে 126 কোটি $10 লাখ রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে 108 কোটি $71 লাখ, যদিও তা এক বছর আগের তুলনায় প্রায় 7.5% বেশি। খাতভিত্তিক আয়ের তথ্য। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাতের রফতানি আয় হয়েছে 11 কোটি $56 লাখ, বছর ব্যবধানে 14.74%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 16.91% কম। এ সময়ে ভ্রমণ সেবা থেকে রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে 7 কোটি $67 লাখ, এক বছর আগের একই সময়ের তুলনায় 22.35% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। সবচেয়ে বেশি 21 কোটি $20 লাখ এসেছে সরকারি পণ্য ও সেবা থেকে। যদিও নেতিবাচক প্রবৃদ্ধির মুখে বছর ব্যবধানে এ খাতের আয় কমেছে 4.40%। নেতিবাচক অবস্থানে পড়েছে পরিবহন সেবা খাত। 2 মাসে 19 কোটি $76 লাখ আয় হলেও এক বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 5.31%। সেবা খাত থেকে কাঙ্ক্ষিত রফতানি আয় না আসার পেছনে দক্ষতার অভাবকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার সঠিক পরিকল্পনা। তরুণ সমাজকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের দক্ষতা তাদের থাকা দরকার, সেই দক্ষতা আমরা তাদেরকে তৈরি করতে পারছি না। সুতরাং এটি একটি অন্যতম কারণ, যার কারণে কিন্তু আমাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায়িক সেবা থেকে রফতানি আয় এসেছে 20 কোটি $20 লাখ, বছর ব্যবধানে বেড়েছে 23.14%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছে সেখানে। আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, মেলাফাইডনেস। আমাদের একটা, আপনারা জানেন যে মেলাফাইডনেস ভিসিএস এভরিথিং, ওই রায়টা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যদি চ্যালেঞ্জ হয়ও, অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে। দিস ইজ এ রিভিউ জাজমেন্ট, রিভিউয়ের লিভ গ্রান্ট করে আপিল হয়েছে। দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার ফাইন্ডিংস। ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন, ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি, সেই পয়েন্টগুলোতে, নট অন 15th অ্যামেন্ডমেন্ট। এখন তো যে অবস্থা আছে সেই অবস্থায় নির্বাচন হচ্ছে, এই বর্তমান নির্বাচন। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কি স্যার হ্যাঁ না ভোটের মাধ্যমে কি নির্ধারিত হবে? না, এটা রেস্টোর্ড হয়েছে। রেস্টোর্ড হওয়া মানে, এবং বলে দিয়েছেন অ্যাপেলেট ডিভিশন যেটা, দ্যাট উইল সুপারসিড এভরিথিং।
তার মানে পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। জুলাই সনদে স্যার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রূপরেখা সেখানে করা হয়েছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন, এটা পার্লামেন্টের কিছু ডিসক্রিপশন তো থাকবে। আমরা যেমন বলেছি, আমরা সাবমিশনের সময় বলেছি তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। স্যার অ্যাপিলেট ডিভিশন তার আগের রায়কে, একই অ্যাপিলেট ডিভিশন তার পূর্বের রায়কে বলছে কলঙ্কিত, ত্রুটিপূর্ণ, একটু ব্যাখ্যা করুন। ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি, তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির 219 ধারায় অপরাধ করেছেন। রায়, আমরা বলেছি রায়টা কি, আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনেই, যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্সড জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। স্যার ওই সময় তো স্যার একটা আপিল বিভাগের শুনানি হয়েছিল, তখন সেটা ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা দিয়ে স্যার রায়টা দিয়েছিল। এখন বলছে এটা কলঙ্কিত এবং ত্রুটিপূর্ণ। ভবিষ্যতে কি স্যার আবার এই ধরনের হতে পারে, রায়টাকে নিয়ে হতে পারে, তবে আমি মনে করি যে সেটা গণতন্ত্রের স্বার্থে এটা আসবে না। কিন্তু ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। সো দিস ইজ এ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার ফর দ্য টাইম বিং। 15 অ্যামেন্ডমেন্টের আপিল যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে এই মামলা কিভাবে কার্যকর হয়? 15th অ্যামেন্ডমেন্টে এই পয়েন্ট তো যায়নি। 15th অ্যামেন্ডমেন্টে হাইকোর্ট যে রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, সেই অংশটুকু বাতিল করেছে, সেটা তো চ্যালেঞ্জ হয়নি অ্যাপেলেট ডিভিশনে। সেটা তো অন্য পয়েন্টগুলোতে, কিন্তু যে পয়েন্টে হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছেন সেই পয়েন্ট তো আর যাদের পক্ষে দিয়েছেন সেই পয়েন্ট তো উপরে চ্যালেঞ্জের সাবজেক্ট না, সেখানে তো রেজ হবে না, সুযোগও নেই। কারণ কি চ্যালেঞ্জ করবেন, হাইকোর্ট তো আপনার পক্ষেই দিয়েছে। একটা সংশোধনী আনতে যখন ইয়ে হয় তখন অনেক কিছু পরিবর্তন হয়, সংবিধান আবার ছাপাতে হয় নতুন করে, সব কিছু করতে হয়। আপনাকে এই শর্ট অর্ডারে সংবিধান ছাপানোর বিষয়ে বলবেন না? ব্রড অর্ডার যখন আসবে, সংবিধান এই সমস্ত জাজমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে জাজমেন্টের আলোকে সংবিধান ছাপানো উচিত। আরেকটু একটু ক্লিয়ার করতে পারেন যে আগের ফরমেশনে হবে নাকি যে জুলাই সনদে যেভাবে আছে ওই জিনিসটা? এটা নেক্সট পার্লামেন্ট দেখবেন, নেক্সট পার্লামেন্ট দেখবেন। স্যার আগে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন একরকম রায়, এখন সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর এতক্ষণ সরাসরি ছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। তার বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভি ফেসবুক পেজে। ব্রাজিলে জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে ক্ষতিপূরণ সহ নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞরা। বেলেমে চলমান কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে।
বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আর মাত্র 2 দিন বাকি। এই অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত 10 দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, জলবায়ু বান্ধব কৃষি ব্যবস্থা, স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর। এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মোটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাইনিয়াল যে মিটিং সেটা যাতে প্রপারলি হয় এবং সেটা যাতে ট্রান্সপারেন্টলি হয়, সেটা একটা উনি অ্যাড্রেস করবেন। উনি জাস্ট ট্রানজিশনকে অ্যাড্রেস করছেন। এর বাইরেও টোটাল পলিটিক্যাল প্যাকেজ সবগুলো বিষয়কেই ওনারা খুব চমৎকার করে অ্যাড্রেস করেছেন। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর $2 বিলিয়ন ইউজ করছি, যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা খরচ করে থাকি, যেটার আনুমানিক বাজেট হচ্ছে $12 বিলিয়ন। তবে কপ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নেয় জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। কি ধরনের ফান্ড আসবে, আপনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা কিন্তু ডিটারমাইন্ড না। বিশ্ব জলবায়ু সম্মেলনের আর মাত্র 2 দিন বাকি থাকতে বিশ্বের স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেব করছে এই সম্মেলন থেকে কি পাবে আর কি পাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কী ধরনের অর্থায়ন পাওয়া যেতে পারে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। পুনর্খনন করা সিলেটের কৈলাসটিলা গ্যাস কূপ থেকে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা 1 নম্বর গ্যাস কূপে। এই গ্যাস কূপে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যেটি জাতীয় সঞ্চালন লাইনে বা জাতীয় গ্রিডে আজকে অথবা কালকে অথবা 2-1 দিনের মধ্যে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে কাজ চলছে এখন। এই মুহূর্তে যদি বলি, এটি হচ্ছে গিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির সবচেয়ে পুরনো একটি গ্যাস কূপের মধ্যে অন্যতম। 1961 সালে এই গ্যাস কূপটি আবিষ্কৃত হয়। 5মবারের মতন এবার আবার এই গ্যাস কূপের পুনঃখনন করা হয়। 12 আগস্ট থেকে পুনঃখননের পরে এই গ্যাসের সন্ধান পাওয়া গেল। প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এই গ্যাস কূপে আশা করা যাচ্ছে 1600 সিএফটি গ্যাস মজুত রয়েছে এবং এই গ্যাস কূপ পুনঃখননে প্রায় 73 কোটি টাকা খরচ হয়েছে, যেটি খনন কাজে নিয়োজিত ছিল বাপেক্সের বিজয় 12 এই খনন কাজে নিয়োজিত ছিল এবং তারা রয়েছে। এবং তারা 1962-61 সালে এই কূপটি প্রথম আবিষ্কৃত হওয়ার পরে পাকিস্তানের সেল কোম্পানি এটি আবিষ্কার করে। তারপর 1983 সাল থেকে 95 সালে পর্যন্ত 2 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হতো। 1997 সালে এটি আবার পুনঃখনন করা হয়, প্রায় 1.2 কোটি ঘনফুট গ্যাস এবং 98 সালে থেকে 14 সাল পর্যন্ত আবারও 2 কোটি ঘনফুট গ্যাস এবং 2018 সালে 90 লাখ ঘনফুট গ্যাস এই জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হতো। বন্ধ হওয়ার পর এটি আবার পুনঃখনন করা হয়, যেটি বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার পরে এই বছরই আগস্ট মাসে আবার পুনঃখনন কাজে নিয়োজিত হয় বাপেক্স এবং আজকে অথবা আগামীকাল এই 2 দিনের মধ্যেই এই কূপ থেকে যেই গ্যাস উত্তোলন করা হবে সেটি জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে, এমনটি বলছেন সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির কর্মকর্তারা। মোটামুটি এই ছিল সিলেট কৈলাসটিলা 1 নম্বর গ্যাস কূপ থেকে যে 50 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে তার সবশেষ খবর। পুনর্খননের পর গ্যাস প্রাপ্তির খবর জানতে এখন সরাসরি ছিলাম সিলেটে। সচেতনতা বাড়ানোর মধ্য দিয়ে বিশ্ব ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি দিবস পালন করেছে আজগর আলী হাসপাতাল। এ উপলক্ষে বুধবার সকালে শর্ট অফ ব্রেথ থিঙ্ক সিওপিডি প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর গ্যান্ডারিয়ায় হাসপাতালের সামনে সড়কে র্যালি করেন চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মকর্তারা। এতে অংশ নেন আজগর আলী হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন কনসালটেন্ট ডাক্তার শাহ মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার কাজী মাহবুবী খোদা ও ডাক্তার রাজীব কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন আজগর আলী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিকেল সার্ভিসেস পরিচালক অধ্যাপক ডাক্তার জাবরুল
SM হক ও হেড অব অপারেশনস মোর্শেদ আহমেদ চৌধুরী। এ সময় সিওপিডির লক্ষণ, ঝুঁকি শনাক্তকরণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন চিকিৎসকরা। জানানো হয়, সিওপিডি রোগীদের তাৎক্ষণিক সেবা দিতে হাসপাতালটির রেসপিরেটরি মেডিসিন বিভাগ 24 ঘন্টা প্রস্তুত রয়েছে। 2025-এর 19শে নভেম্বর সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড সিওপিডি ডে পালিত হচ্ছে। এবারের এই দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে শর্টনেস অফ ব্রেথ থিঙ্ক সিওপিডি। শ্বাসকষ্টের স্বল্পতায় অথবা শর্টনেসে ভুগে তখনই আমাদের সকলকে সিওপিডি চিন্তা করা উচিত। উদ্দেশ্য একটাই, সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা যে সিওপিডি মানে ফুসফুসের একটা রোগ। বিশেষ করে এই রোগের সৃষ্টি হচ্ছে ধূমপান এবং পরিবেশ দূষণ, এবং এটা দুটো ইম্পর্টেন্ট কারণ। টানা 2 দফা কমার পর ফের দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 2612 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,09,520 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,03,000, 18 ক্যারেটের প্রতি ভরি 1,71,426 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,42,592 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট 79 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ, জাতিসংঘ প্রতিনিধি দলকে ব্যবসায়ীরা আগে না জানানোয় প্রশ্ন জাতিসংঘের। উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ সেবা খাত। তথ্য ইপিবির দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বাজার ধরতে সঠিক পরিকল্পনার তাগিদ। এবং জলবায়ু সম্মেলন থেকে নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। আয়োজনের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের হতাশা। শিগগিরই আসতে পারে ইতিবাচক ঘোষণা। এই ছিল এই সময় বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেঠি। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।